এই সরকারের আসলে নিয়তটা কি বলেন তো? এই সরকারের নিয়ত ডক্টর মোহাম্মদ ইউনূস একদম শুরুতে বলেছেন, নিয়ত খুব কঠিন কিছু না। বলেছেন শেখ হাসিনা ভারতে থাক, তেমন কোনো সমস্যা নাই, জাস্ট মুখটা বন্ধ রাখতে হবে। ভারত 2 পয়সা পাত্তাও দেয় নাই। শেখ হাসিনার মুখ বন্ধ তো দূরের কথা, বলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের হাতে নাই, এটা ফ্রি। এখন আবার বিবিসি, রয়টার্স, এএফপি, ভারতের লিডিং নিউজ পেপার্স সবাই তার ইন্টারভিউ ছাপছে। ইভেন বিবিসি বলছে তিনি ভিডিও ইন্টারভিউ দিলেও আসলে খুব একটা অবাক হবার কিছু থাকবে না। তো এই যখন সিনারিও, তখন আপনার কেন মনে হচ্ছে যে সরকার আসলে খুব চাইছে নিয়ে আসতে? ফিরিয়ে নিয়ে আসাটা আসলে এই সরকারের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং বলে মনে করছেন আপনি? একটা উটকো ঝামেলার মতন। ফিরিয়ে এনে করবে কি সরকার? না পারবে নিরাপত্তা দিতে, না পারবে ফাঁসি দিতে, তো করবেটা কি? জানতে চাই এই সরকার আসলে কেন ফিরিয়ে আনতে চায় না? আবার শেখ হাসিনা আদৌ আসলে ভারতে বসে তার পরীক্ষিত বন্ধু যে রাষ্ট্রটি, সেই রাষ্ট্রে বসে মুখ বন্ধ রাখবেন কিনা, সেটাও তো একটি বড় প্রশ্ন। আমি তো প্রথমে আমি যেটা বললাম যে সরকার যে কিভাবে এলো, এটা আমি এখন পর্যন্ত বুঝতে পারিনি টিল নাও। আমরা বিপ্লব হয়েছে, বিপ্লব করেছি, তো সেক্ষেত্রে আসলে যারা আমরা বিপ্লবের মাঠে ছিলাম, তো আমরা তো সরকার গঠন হলে আমাদের থাকার কথা ছিল। তো এখানে আমাদের চেয়ে যে আমি আছি, রুবিন আছে, আমরা যারা আছি, আমরা তো মাঠে এত অ্যাক্টিভ ছিলাম যে এই সরকার কীভাবে গঠিত হলো আমাদের তো জানারও সুযোগ হলো না, এমনকি বঙ্গভবনে দাওয়াতও পাইনি। কাজেই যখন আনইউজুয়াল কোনো কিছু ঘটনা ঘটে, তো সেখানে জাদুটোনা বানের ব্যাপার স্যাপার থাকে, কামরূপ কামাক্ষার যে বিভিন্ন তাবিজ কওয়াজ এগুলো থাকে আর কি। এখন উনি জিন চালান দিয়ে হয়েছে, না কামরূপ কামাক্ষার জাদুতে হয়েছে, বানে হয়েছে, নাকি পেন্টাগন হয়েছে, নাকি MI6-এ হয়েছে, ঘোড়ার ডিম, কিছুই বুঝি না। তো উনি কীভাবে আসছেন আমি এগুলো বুঝি না, আর কিভাবে যাবেন তাও বুঝি না। তো ওনার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের মধ্যে যতটুকু দেখেছি, উনি বলেন এলোমেলো কথাবার্তা। অর্থাৎ উনি যখন আমাদের দেশের মানুষ না খেয়ে মরে, তখন তিনি বলেন 3টা জিরোর কথা, 3টা শূন্যর কথা। তারপর শেষে আমাদের দেশের মানুষ যখন যখন তাদের চাল দরকার, আটা ময়দা দরকার, বা অন্য কোনো কিছু দরকার, তখন বলে যে না, এখন তোমাদের চাকরি টাকরি করার দরকার নাই, তোমরা ব্যবসা শুরু করো। আমাদের দেশের ছেলেমেয়েরা যখন একটা সাধারণ BCS-এর চাকরির জন্য পরীক্ষা দিতে চায়, চাকরি পেতে চায় না, পরীক্ষা দিতে চায় না, তখন বলে দরকার নেই, আসো মন্ত্রী হয়ে যাও। সে মানে কি বলবো, একটা জাদুর কাঠি তার হাতে। আমি একটা চাকরির জন্য একটা ইন্টারভিউর সুযোগ চাচ্ছি, যে জাস্ট গিভ মি অ্যান অপরচুনিটি, যে আমি যাতে কোনো বৈষম্য ছাড়া একটা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি। সে বলে তোমার এত কষ্ট করার দরকার কি বাবা, আসো সরাসরি মন্ত্রী হয়ে যাও। এরকম অদ্ভুতভাবে আলিয়ার সাহেব সে বিদেশে আছেন, তাকে সেই বেচারা চলে গেছে, তার ইচ্ছা ছিল না, তাকে আবার জোর করে ধরে নিয়ে আসছে, বলে যে না, আপনাকে মন্ত্রী হতেই হবে। তো এইরকম মহৎ একজন মানুষ, যার মহত্বের কারণে মানে নোবেল কমিটি তাকে শান্তি পুরস্কার দিয়েছে। তো কাজে তিনি তো অশান্তি সৃষ্টি করতে পারেন না। এখন সেই শান্তির পুরুষ তিনি শেখ হাসিনার জন্য কি শান্তির বার্তা দিয়ে খলিলুর রহমান সাহেবকে দিল্লি পাঠিয়েছেন, সেটা তো ভাই আমি এখন বলতে পারবো না আর কি। দেয়ার মাইট বি সাম পিস ট্রিটি। এই গেল এক। 2 নম্বরে যেটা হলো যে আমরা দেখি যে দুনিয়ার যেখানে সবচেয়ে বেশি ভয়ঙ্কর অবস্থা থাকে, মানে আপনি যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। তো এই মুহূর্তে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে আওয়ামী লীগের সঙ্গে এনসিপির, জামাতের, ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব দাকুমড়ার সম্পর্ক। আর যদি আপনি সূত্র ধরেন যে ভবিষ্যতে যে এদের মধ্যে ট্রিটি হবে না, বন্ধু হবে না, মিল মহব্বত হবে না, এটা কিন্তু বলা যায় না। সূত্র বলে ওখানে যে আপনি যেখানে আছাড় খাবেন ওখান থেকে আপনার জীবনটা শুরু হবে, যার সাথে আপনার বেশি শত্রুতা ওর সঙ্গে আপনার বন্ধুত্ব হবে। তাহলে আগামীর বাংলাদেশে যদি হঠাৎ করে দেখেন যে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রেসিডেন্ট হয়েছে, এটা খুব অবাক হওয়ার মতো। সেই সম্ভাবনা আদৌ আর আছে কিনা? শেখ হাসিনার এই মৃত্যুদণ্ড রায় হবার পর আদৌ সেই রাজনৈতিক ক্ষমতা, সক্ষমতা আওয়ামী লীগের আছে কিনা, এই জায়গাটিও তো একটি বড় প্রশ্ন এই মুহূর্তে। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে তারা রাজনীতি করতে পারবেন কিনা? আমি আসবো রনি ভাই, আপনার এই উত্তরটা নিয়ে একটা বিরতি নিয়ে ফিরতে চাই। যে পেটিশ প্রাপ্তিমিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে যেমন প্রশ্ন তোলার সুযোগ আছে কিনা সেটিও একটি বড় প্রশ্ন, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে তার এই মৃত্যুদণ্ড কার্যকর করা কতখানি জরুরি বলে আপনি মনে করেন? সেটি আসলে বাংলাদেশের রাজনীতিতে কী ধরনের বার্তা দিয়ে যাবে? দেখেন, আমি আগেই বলেছি যে আমাদের দেশে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আদালতের চিত্রটাও কিন্তু পরিবর্তন হয়ে যায়। আপনি যদি দেখেন যে শেখ হাসিনার সময়ে যাদের ফাঁসি হয়েছিল, মৃত্যুদণ্ড হয়েছিল, এবং আরও যে সমস্ত রায় হয়েছিল, উনি চলে যাওয়ার পরে তারা কিন্তু সবাই স্বাধীন, মুক্ত, এবং সব মামলাও চলে গিয়েছে। এবারে আসলে যেই সরকারি আসুক নির্বাচিত হয়ে, তাদের সময় কি আসলে শেখ হাসিনার এই রায় পরিবর্তন হওয়ার কোনো সুযোগ থাকবে? না, আমি তা বলছি না। তার মানে আমরা ইতিহাস থেকে এগুলো দেখেছি, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটা হয়। গোলাম মাওলা রনি ভাই একটা কথা বলেছেন যে এমন যদি হয়
যে ডক্টর ইউনূস এবং শেখ হাসিনার মধ্যে যে দূরত্ব তফাৎ অনেক আগের থেকে ছিল। তো এটা তো এমনও যদি হয়ে যায় যে তাদের মধ্যে সন্ধি হয়ে গেছে, তার মানে এটাই তো বোঝাতে চেয়েছেন যে সরকার পরিবর্তনের পরে আজকে যিনি শত্রু, পরে তো তিনি বন্ধু হতে পারে নানা কারণে, ক্ষমতার প্রশ্নে। তা আমি মনে করি যে যিনি অপরাধ করেছেন সেই অপরাধের শাস্তি হওয়া দরকার, এবং রাষ্ট্রে আমরা যেটা চাই যে জনগণের ক্ষমতায়ন, গণতন্ত্র, এটা অবশ্যই দরকার। এবং এটা যদি থাকে, এবং আমাদের সংবিধানে যেটা বলা আছে প্রজাতন্ত্রের মালিক জনগণ, কিন্তু আমরা কিন্তু এই যে প্রজাতন্ত্রের মালিক, তিনি মালিকানা প্রতিষ্ঠা করবেন 5 বছর পর পর নির্বাচনের মাধ্যমে তার প্রতিনিধিকে সংসদে পাঠানো, তো সেটা তো আমাদের দেশে নাই। যে কারণেই আজকে এই ধরনের ক্ষমতা যার কাছে চলে যায় সেই ক্ষমতার অপব্যবহার করা বা এক্সারসাইজ করার সুযোগ পায়, এবং সেটা আসলে এক ধরনের রিপিটেড হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা মনে করি যে এই যে রায় কার্যকর হবে কি হবে না সেটা সময় বলে দেবে। কিন্তু আসলে এই রায়টি বা শেখ হাসিনার মৃত্যুদণ্ডের এই রায়, সেটাকে আসলে আমরা ঐতিহাসিক রায় বলছি, এবং বাংলাদেশের ইতিহাসেও এটি প্রথম কোনো সরকার প্রধানের বিপক্ষে এই ধরনের রায় আসলো। গোলাম মাওলা রনি, এই রায় আসলে ন্যায় বিচার নিশ্চিত করেছে কিনা সেটি যদি বাংলাদেশের কোনো মানুষকে জিজ্ঞেস করি তারা হয়তো এক শব্দে হ্যাঁ বলবে, কিন্তু আন্তর্জাতিক মানদণ্ডেও আসলে সেটি নিয়ে একটি প্রশ্ন আছে। এবং এই রায় যদি কার্যকর না হয়, শেষ পর্যন্ত এই রায়টি কোনো প্রতীকী বিষয়ে পরিণত হতে পারে, এমন কোনো সম্ভাবনা থাকলো কি? প্রথমত এই রায়টি মানুষের মনোজগতে একটা নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করবে, বিশেষ করে আওয়ামী লীগের যারা লোকজন, তারা এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে এটা কখনো স্বপ্ন কল্পনা করেনি। 2 নম্বর হলো যে আমরা যারা সাধারণ মানুষ, স্টিল বাংলাদেশের লোকজন কিন্তু আইনকে খুব ভয় করে, সমীহ করে। এমনকি থানায় যদি একটা জিডি এন্ট্রি করা হয়, এই যে আমরা 3 জন লোক আছে, আমাদেরকে যদি কেউ একটা টেলিফোন করে বলে যে আপনার বিরুদ্ধে থানায় অমুক একটা জিডি এন্ট্রি করেছে, আমরা কিন্তু সঙ্গত কারণে ভয় পেয়ে যাব। তো সেক্ষেত্রে বাংলাদেশের একটি সর্বোচ্চ অ্যাপেক্স কোর্ট, এটা হাইকোর্টের একটি বেঞ্চের মর্যাদা সম্পন্ন, তো সেই অ্যাপেক্স কোর্ট থেকে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। এটা চারটিখানি কথায় নয়, এটি শেখ হাসিনা তার পরিবারের জন্যে একটা বিরাট মনস্তাত্ত্বিক, ওনারা যতদিনই থাকবেন একটা বার্ডেন হয়ে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। ভবিষ্যতে কি হবে বা না হবে, কিন্তু যদি শেখ হাসিনা 100 বছর জীবিত থাকে, এবং যেটা আমি এর আগে বললাম নিয়তিতে অনেক কিছু ঘটে, ধরুন উনি আবার দেশের প্রধানমন্ত্রী হলেন, কিন্তু প্রধানমন্ত্রী হলেও ওনার যারা প্রতিপক্ষ তারা কিন্তু বলবে ওই কথা, বাকশালের মতো, বাসন্তীর জালের মতো, যে চিনি আপনাকে অমুক কোর্ট থেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, আপনি ক্ষমতায় এসে নিজের হাতে সেই রায় পরিবর্তন করে আবার সেই ফাঁসি রায়কে আপনি রহিত করেছেন, ফলে এই দায় কখনো শোধ হবে না। তো সেই দিক থেকে আরেকটা যেটা এর আগে আমরা যেটা বললাম, আসলে একটা সময় কি জানেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কিন্তু শেখ হাসিনার খুব ভালো একটা সম্পর্ক ছিল। 1996 থেকে 2001 পর্যন্ত দে হ্যাড দ্য বেস্ট রিলেশনশিপ। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আমার নিজে উনি আমাকে বলেছেন যে আমি যে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস এই পর্যায়ে এসেছি তার পিছনে শেখ হাসিনার অবদান আছে, উনি আমাকে নিজে বলেছেন। তারপর উনি আমাকে বলেছেন যে আমার ব্যাংকটা তো বন্ধ হয়ে যেত, শেখ হাসিনার জমানাতে শেখ হাসিনা 800 করোড় টাকা বিনা সুদে আমাকে এই গ্রামীণ ব্যাংকে দিয়েছেন, আদারওয়াইজ ব্যাংক দেউলিয়া হয়ে যেত। তো কাজেই উনি শেখ হাসিনার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছিলেন, তো আমাকে বলছিল রনি তুমি একটু দেখো শেখ হাসিনার সাথে কথা বলে, এবং আমি আসলে সরাসরি শেখ হাসিনার সাথে কথা বলেছিলাম, খুব ঝুঁকি নিয়ে কথা বলেছিলাম যে আপা এরকম একটা করা যায় কিনা। সেই সম্পর্কটাকে আমরা আজকে পর্যায়ে পর্যন্ত দেখলাম কোথায় না, এখন মূল ব্যাপার হলো যে পুরনো যে কোনো সম্পর্ক, একটা সময় ধরুন রুমিনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল, কোনো কারণে সম্পর্কটা নষ্ট হয়ে গেল, আবার সেই সম্পর্ক কিন্তু গড়ে উঠতে পারে। সেই সম্ভাবনা থাকলে কি মনে করছেন যে তাহলে আসলে এই মৃত্যুদণ্ড কার্যকর হবে কিনা? ব্যাসের রুমিন ফারহান, একটু আপনার কাছে আসি, যেই শঙ্কার কথা গোলাম মাওলা রনি বলছেন সেই সম্পর্ক, অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরীণ মরতে হবে, যদি এরকম একটা ঘটনা ঘটে, পশু গাছের সাথে গলায় দড়ি দিয়ে বিএনপিকে মরতে হবে যদি এরকম ঘটনা ঘটে। তাহলে কি আসলে বিএনপির সেই সম্ভাবনা বিএনপির সামনে থাকছে কিনা, এবং সামনে নির্বাচিত সরকারের জন্য আসলে এটি একটি বড় দায়? এবং আরেকটার সাথে আপনার কাছে আমি জানতে চাই, ভারতের জন্য আসলে শেখ হাসিনাকে ফেরত দেওয়া এখন কতখানি জরুরি? তারা তাকে যেভাবে আশ্রয় এবং নিরাপত্তা দিচ্ছেন তাতে করে আসলে আমরা কিসের আভাস পাচ্ছি? না দেখুন, ভারতকে শেখ হাসিনা যেটা দিয়েছেন সেটা ভারত চিরকাল মনে রাখবে, এটা শেখ হাসিনার কথা। এবং গত 17 বছর বাংলাদেশে কোনো রকম কোনো নির্বাচন হয় নাই, ভারত কিন্তু সেটা নিয়ে কখনো ইনক্লুসিভ ইলেকশনের ব্যাপারে টু শব্দটিও করে নাই। অর্থাৎ ভারতের যেটা চাওয়া ছিল নিরাপত্তা, সিকিউরিটি, সেটা শেখ হাসিনা সর্বোচ্চটা এনশিওর করার চেষ্টা করেছেন।
অন দি টপ অফ দ্যাট ভারতকে যা যা দেওয়া, ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট থেকে শুরু করে যা যা ভারত চেয়েছে মোটামুটি সব শেখ হাসিনা দিয়েছে। এমনকি বিনিময়ে তিস্তার পানিও শেখ হাসিনাকে ভারতের দিতে হয় নাই। তো এই সকল কিছুর বিবেচনায় ভারত যদি মনে করে যে তার আরও একজন শেখ হাসিনা, আরও দুজন শেখ হাসিনা বিভিন্ন দেশে থাকলে তার জন্য ভালো হয়, এবং এটা যে কোনো দেশই ভাবতে পারে যে আমার যদি আরেকটা এরকম স্টেট থাকে, ভেসেল স্টেট থাকে, তাহলে আমার জন্য ভালো হয়। তো এরকম যদি চিন্তা করে ভারত, তাহলে তারা কোনোভাবে শেখ হাসিনাকে ফেরত দেবে না। কারণ আজকে যদি তারা দুর্দিনে, শেখ হাসিনার দুর্দিনে শেখ হাসিনাকে ফেরত দিয়ে দেয়, ভবিষ্যতে আর কেউ শেখ হাসিনার মতন ভারতের পাশে দাঁড়াবে না। কারণ তারা ভাববে যে নিজের দেশের বিরুদ্ধে গিয়ে, নিজের দেশের মানুষের বিরুদ্ধে গিয়ে, নিজের দেশের ইন্টারেস্টের বিরুদ্ধে গিয়ে আমি একটা দেশে অন্য ভিন্ন আরেকটা দেশের ইন্টারেস্ট সার্ভ করলাম, কিন্তু সেই দেশটি আমার কঠিন দুঃসময়ে আমার পাশে দাঁড়ালো না। সো এইরকম একটা চিন্তা তো ভারতের থাকবে। এবং ভারতের আপনি সাংবাদিক বলেন, বুদ্ধিজীবী বলেন, কিংবা যাই বলেন, যতজনের ইন্টারভিউ আমি দেখলাম, একজন দুইজন ভেরি এক্সেপশন বাদ দিলে সকলেই মোটামুটি বলেছে না তিনি তো ভারতের অতিথি। দে ইউজ দ্য ওয়ার্ড অতিথি। অতিথির ব্যাপারে তো ভারতের বক্তব্য হচ্ছে অতিথি নারায়ণ, মানে অতিথি ভগবান। সো ভগবানকে তো কেউ মৃত্যুদণ্ড এক্সিকিউট করাবার জন্য দেশে ফেরত পাঠায় না, তাই না? আর দেখুন, আমি মনে করি শেখ হাসিনার বয়সও হয়েছে, ওনার শারীরিক সক্ষমতারও একটা ব্যাপার আছে। সুতরাং বাংলাদেশে তিনি আর কোনোদিন ফিরে আসবেন কিনা সেটা নিয়েও একটা বড় প্রশ্ন আছে। তার পুত্র যে কথাটি দুদিন আগে রয়টার্সে বলেছেন, সেটার বাংলা, সাদা বাংলার তর্জমা যুগান্তরে ছাপা হয়েছে। সেটা হচ্ছে যে তার পুত্র বলছেন তার মা ভালো আছেন, ভারত তাকে নিরাপত্তা দিয়ে রেখেছে এবং যথাযোগ্য মর্যাদায় তিনি সেখানে আছেন। সুতরাং তিনি সেখান থেকে এখন ফেরত আসবেন, এটা ভাবার কিছু নেই। নিঃসন্দেহে এই রায় আসলে কার্যকর হতে আমরা অন্তত পুরো বাংলাদেশের রাজনীতি হয়তো দেখতে চাই। ধন্যবাদ আপনাদের তিনজনকে।